বর্বরতা কোনো আন্দোলনের ভাষা হতে পারে না বললেন প্রধানমন্ত্রী। কোটা আন্দোলনে ঢুকে হত্যাযজ্ঞ চালিয়েছে জঙ্গিরা। জামাত শিবির নিষিদ্ধের সব প্রক্রিয়া সম্পন্ন জানালেন আইনমন্ত্রী। কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হবে প্রজ্ঞাপন। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর। এবং ১০ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত। পরবর্তীতে নতুন রুটিন করে নেওয়া হবে পরীক্ষা। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। বর্বরতা কোনো আন্দোলনের ভাষা হতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক তদন্ত করে বের করা হবে কারা এসবে জড়িত। সেই তদন্তে জাতিসংঘ সহ যে কোনো দেশ চাইলে অংশ নিতে পারে। জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের জায়গা বাংলাদেশে হতে পারে না। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। জাতীয় শোক দিবস উপলক্ষে শোকের মাসের প্রথম দিনেই রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে কৃষক লীগ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে শেখ হাসিনা বলেন, পাকিস্তানের প্রেতাত্মারা আবারও জেগে উঠেছে, যা কোটা আন্দোলনের নামে ধ্বংসাত্মক সহিংসতায় দৃশ্যমান হয়েছে। যারা ওই যুদ্ধ অপরাধীদের দোষর ছিল, এদেশে গণহত্যা, লুটপাট, নারী ধর্ষণ, অগ্নিসংযোগ, এই সমস্ত কাজের সঙ্গে যারা জড়িত, তাদেরই দোষর হিসেবে নিজেদেরকে গড়ে তুলেছে। আর সেই আঘাতটা আপনারা দেখলেন এই মাত্র কিছুদিন আগে। শিক্ষার্থীদের দাবি শতভাগ মেনে নেওয়া হলেও এ আন্দোলন কার স্বার্থে চালিয়ে নেওয়া হচ্ছে প্রশ্ন প্রধানমন্ত্রীর। আজকে যে প্রাণহানিগুলি ঘটল, যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? স্থাপনাগুলি ভেঙেছিল, ঠিক আছে, মানুষের হয়তো সাময়িক কষ্ট হচ্ছে। আগে যেখানে এত আরামে চলতে পারতো, হয়তো সেটা করতে পারছে না। সেগুলি তো এক সময় আবার সময় লাগবে, কিন্তু এক সময় সেগুলি ঘুরে তোলা যাবে। কিন্তু যে জীবনগুলি ঝরে গেল, ছোট্ট ছোট শিশুরা গুলিবদ্ধ। বর্বরতা কোনো আন্দোলনের ভাষা হতে পারে না উল্লেখ করে সরকার প্রধান বলেন, আন্তর্জাতিক তদন্ত করে বের করা হবে কারা এসবে জড়িত। এই তদন্তে জাতিসংঘ সহ বহির্বিশ্বের সবাইকে বিশেষজ্ঞ পাঠানোর আহ্বান জানান তিনি। আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক, কারা এর পিছনে কিভাবে কি ঘটনা ঘটেছে, এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত হোক। সে যেই দায়ী থাক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জঙ্গিবাদ ও সন্ত্রাসের জায়গা বাংলাদেশে হতে পারে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এদের মূল শক্তি জামায়াতকে নিষিদ্ধ করা হবে। কাজে জঙ্গিবাদ, সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যারা একেবারে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে এই এবার শোকাবহ আগস্ট প্রসঙ্গ। আজ শোকাবহ আগস্টের প্রথম দিন। 1975 সালের এই মাসেই 15 আগস্ট বাঙালি হারায় তাদের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আবার 2004 সালের এ মাসেই গ্রেনেড হামলা চালিয়ে 21 আগস্ট জাতির জনকের কন্যা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। ওই হামলায় নিহত হন জ্যেষ্ঠ নেতা আইভি রহমান সহ অনেক নেতাকর্মী। তাই আগস্ট আওয়ামী লীগ সহ সব শ্রেণী পেশার মানুষের কাছে
শোকের মাস। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। শোকের মাস আগস্ট। বাঙালি জাতির কাছে এ মাসটি শোকের। 1975 সালের 15 আগস্ট বাঙালি জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ঘাতক চক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের মহান নেতা, বাংলা ও বাঙালির হাজার বছরের অরাধ্য পুরুষ, বাঙালি নিরন্তন প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। সেদিন ইতিহাসের নিষ্ঠুরতম এই হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর সহধর্মিণী মহিষী নারী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভ্রাতা শেখ আবু নাসের, জাতির জনকের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কনিষ্ঠ পুত্র নিষ্পাপ শিশু শেখ রাসেল এই হত্যাকাণ্ডের শিকার হন। 75 সালের 15 আগস্ট নরপিচাস রূপী খুনিরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ক্ষান্ত হয়নি। বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া বন্ধ করতে ঘৃণ্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে। 75 সালের 15 আগস্ট থেকে দীর্ঘ 21 বছর বাঙালি জাতি বিচারহীনতার কলঙ্কের বোঝা বহন করতে বাধ্য হয়। 2004 সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে 24 জনকে হত্যা করা হয়। ওই হামলার টার্গেট ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শোকের মাসকে যথাযথ মর্যাদায় ও শোকাবহ পরিবেশে পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জামাত ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের মন্ত্রীর কক্ষের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সব কথা বলেন তিনি। এর আগে জামাতের রাজনীতি নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে সই করে সেই ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। আইনমন্ত্রী বলেন, জামাতে ইসলামের রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার একটি আইনি প্রক্রিয়া আছে, সেগুলো পূরণ করতে হবে। যে কারণে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই আইনি বাধ্যবাধকতা পূরণ করে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পাঠিয়েছে। এরপর সেটিকে ভেটিং করে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সন্ত্রাস বিরোধী আইনের 18-র 1 ধারায় জামাত শিবির ও অন্যান্য যে অঙ্গ সংগঠন নিষিদ্ধ, এটা সন্ত্রাস বিরোধী আইনের যে দ্বিতীয় তফসিল আছে সেখানে এগুলো তালিকাভুক্ত হবে। স্বাধীনতা বিরোধীদের পরিকল্পনা ছিল ছাত্র আন্দোলনে ভর করে সরকার উৎখাত করা। তারা এতে সফল হয়নি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক। জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, অবৈধ সমাবেশ করলে পুলিশ তো বাধা দিবেই, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করলে সরকার বসে থাকবে না। এ সময় যে কোনো হত্যার বিচার সরকার করবে বলেও জানান তিনি। একটাই, এই ছাত্র আন্দোলনের উপর ভর করে এই দেশে একটা সেই শ্রীলঙ্কায় যেমনি মানে গণবিক্ষোভ করে সরকার হটানো হয়েছিল, সেই চেষ্টা করে এখন ব্যর্থ হয়ে তারা ষড়যন্ত্রের পথ। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। বেলা 1:30টার একটু পরেই তারা ডিবি কার্যালয় থেকে কালো রঙের একটি গাড়িতে বেরিয়ে আসেন। ডিবির রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার আজহার মুকুল 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়ার বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের মধ্যে প্রথমে 3 জনকে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে আনা হয়। তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের। তাদের মধ্যে নাহিদ ও আসিফ সেখানে চিকিৎসাধীন ছিলেন, বাকের তাদের সঙ্গে ছিলেন। পরদিন সন্ধ্যায় শারজিজ আলম ও হাসনাত আবদুল্লাহকে নিয়ে আসে ডিবি। এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়র বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসসুমকে। এরপর থেকে তারা মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আছেন। ডিবির দাবি, তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।
তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবির হেফাজত থেকে মুক্তির নির্দেশনা ও আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজও হচ্ছে না। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা গেছে বিচারপতি মোস্তফা জামান ইসলামের একক বেঞ্চ বিচার কাজ পরিচালনা করবেন। তবে বেঞ্চের আরেক কনিষ্ঠ বিচারপতি ছুটি থাকায় এদিন ডিভিশন বেঞ্চ বসবে না। এজন্য এর রিটের শুনানি আজও হচ্ছে না। এর আগে বুধবার রিটের শুনানি হয়। বেঞ্চের জুনিয়র বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চের রিটের শুনানির দিন ঠিক ছিল। এই শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে হাইকোর্টের এ বেঞ্চে আইনজীবী ও সাংবাদিকরা ভিড় করেন। পরে জানানো হয় যে বেঞ্চের জুনিয়র বিচারপতি ছুটিতে আছেন, ফলে ডিভিশন বেঞ্চ বসবে না। আগামী 10 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে নতুন সময়সূচি আগামী 11 আগস্ট থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। এর আগে দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় কয়েক দফা চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষ গত 25 জুলাই, 28, 29, 31 জুলাই ছাড়াও আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, সোশ্যাল মিডিয়া এখন বিপদের কারবার। এ নিয়ে বললেই কথা বলার স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চে বিএনপির 6 আইনজীবীর আদালত অবমাননার শুনানিতে এমন কথা বলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু বললে রাইট টু ফ্রিডম নিয়ে প্রশ্ন তোলে। এ সময় বিএনপির আইনজীবীরা মিডিয়ায় তাদের বক্তব্য বিকৃতির অভিযোগ আনলে প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন, মিডিয়া বা গণমাধ্যমে কোনো দোষ নেই। মিডিয়া কি দেবে না দেবে সেটা তাদের বিষয়। এবার সারা বাংলার খবর। রংপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদ হত্যা মামলায় কারাগারে থাকা 16 বছরের শিক্ষার্থী আলফি শাহরিয়ার মাহিমের জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিন শুনানির ধার্য দিন 4 আগস্ট হলেও শিশু হওয়ায় আগাম জামিন পেয়েছেন তিনি। 13 দিন কারাবরণের পর স্থায়ী জামিন পেল মাহিম। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোস্তফা কামাল এই আদেশ দেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী বাহারুল ইসলাম। আলফি শাহরিয়ার মাহিম কোটা সংস্কার আন্দোলনের গুলিবিদ্ধ হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় 13 দিন আগে কারাগারে যান। ওই কিশোর রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। জানা যায়, গত 18 জুলাই বিকেলে আলফি শাহরিয়ার মাহিমকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে। দেশের 12 জেলার উপর দিয়ে দুপুরের মধ্যে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
টানা ভারী বৃষ্টিপাতে কক্সবাজার ৯ উপজেলা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন ২ লাখ মানুষ। সোমবার সকাল থেকে গেল রাত ২টা পর্যন্ত টানা বৃষ্টিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, টানা দুদিনের বৃষ্টিতে জেলাতে ২৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে কক্সবাজার অঞ্চলে বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়েছে। আগামী ৩ দিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা দেখা দিয়েছে শহরের প্রধান সড়কগুলোতেও। এতে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। সড়ক ও বাসাবাড়িতে পানি ওঠায় ভোগান্তিতে রয়েছেন সাধারণ মানুষ। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় গত এক সপ্তাহ ধরে গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। গতকাল থেকে আজ সকাল পর্যন্ত এই উপজেলার ১৫২.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বর্ষণে জনজীবন ভোগান্তি নেমে এসেছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রা সহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরা ট্রলার উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি। ফিরে এসে আরও যা থাকছে। ক্লাব প্রীতি ম্যাচে আর্সেনালকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে লিভারপুল।